Hello, dear boys. Greetings to you all, and welcome to English First Paper class of Academic English brought to you by this online platform. How are you all? I hope all of you are doing very fine. This is your Simi Miss warmly welcoming you all to this virtual presentation. Dear boys, in our previous lecture we have been discussing about Unit 7, and you all know that this unit is about traffic education. And one more important thing is that we have finished discussion about lesson 1, and it was about how your brain negotiates traffic. And in today's lecture we will start a new lesson, lesson 2, traffic capital of the world. As this text is very long text, I have divided this text into two parts. Today we will discuss part 1 of this lesson, and in the next lesson we will discuss part 2 of lesson 2, traffic capital of the world. So dear boys, here you can see a picture. This is a very common scenario of Dhaka city, and we are going through this type of difficulties and irritation in our day-to-day life. Whenever we want to go outside from one place to another place, then we have to face this type of difficulties. So dear boys, বাংলাদেশের রাজধানী ঢাকা এটি বিশ্বের সবচাইতে বেশি জ্যাম প্যাকড বা যানজট আক্রান্ত শহরগুলোর মধ্যে একটি। আসলে এই ট্রাফিক কনজেশন বা যানজটই নগরবাসীর সবথেকে বড় প্রবলেমগুলোর মধ্যে একটি। যে কেউ যদি রোড বা হাইওয়েজ যে কোনো দিক দিয়েই শহরের কোনো গন্তব্যে বা ডেস্টিনেশনে পৌঁছতে চায় তাহলে তাকে প্রচুর স্ট্রাগল করতে হয়। অনেকেই মনে করে রিকশার সংখ্যা বেশি বা রিকশার প্রাচুর্যকে এই যানজট সমস্যার বা ট্রাফিক কনজেশনের অনেক বড় কারণ হিসেবে ধরা হয়। তবে আরও অনেক মেনশনেবল রিজন আছে এই ট্রাফিক কনজেশনের। যানজট নিরসন বা এলিভেটিং ট্রাফিক কনজেশন এটি আসলে অনেক বড় একটা চ্যালেঞ্জ আমাদের দেশের জন্য। শুধুমাত্র আমাদের দেশের জন্যও না, যে কোনো ডেমোক্রেটিক কান্ট্রির জন্য এটি অনেক বড় একটি চ্যালেঞ্জ, এই এলিভেটিং ট্রাফিক কনজেশন বা যানজট নিরসন। কেন? তার কারণ যদি ডেমোক্রেটিক গভর্নমেন্ট ইফেক্টিভ কোনো স্টেপ গ্রহণ করে এই যানজট সমস্যা নিরসনের জন্য, তাহলে বিভিন্ন স্তরের মানুষের মধ্যে বিভিন্ন রকম ডিসস্যাটিসফ্যাকশন গ্রো করবে সরকারের উপর। কেন? তার কারণ হলো, ধরা যাক আমরা যদি মনে করি বাসের সংখ্যা অনেক বেশি হয়ে গিয়েছে বলে ঢাকা শহরে যানজট বেড়ে গেছে, তাহলে কি করতে হবে? সরকার যদি এই পদক্ষেপ নেয় বা এই স্টেপস নেয় যে ঢাকা শহর থেকে কিছু সংখ্যক বাস সরিয়ে ফেলা হোক, তাহলে যে বাসগুলো সরিয়ে ফেলা হবে এই বাসের মালিকদের মধ্যে তখন এক ধরনের ডিসস্যাটিসফ্যাকশন দেখা দিবে সরকারের প্রতি, এবং যে চালকগণ যারা তাদের জীবিকা নির্বাহ করে গাড়ি চালিয়ে যে অর্থ পায় সেই অর্থ দিয়ে তারা তাদের কর্মসংস্থান হারাবে। তাহলে তাদের ভিতরেও এক ধরনের ডিসস্যাটিসফ্যাকশন গ্রো করবে। এবং আমরা যদি এটা ভাবি ঢাকা শহরে রিকশার সংখ্যা অনেক বেশি হয়ে গিয়েছে, এজন্য ঢাকা শহরে জ্যাম বেশি বেড়ে যাচ্ছে, তাহলে সরকার যদি এই পদক্ষেপ নেয় অর্ধেক রিকশা কমিয়ে ফেলা হোক ঢাকা শহর থেকে, তাহলে ওই সেম সমস্যাই দেখা দিবে যেটি আমরা দেখেছি বাসের ক্ষেত্রে। যে রিকশার যে মালিক, যারা রিকশার আড়তের মালিক, আসলে তারা অসন্তুষ্টি প্রকাশ করবে সরকারের প্রতি, এবং যাদের কর্মসংস্থান এই রিকশা চালিয়ে হয় তাদের সংসার তখন তাদের ভরণ পোষণ করাটা তাদের পক্ষে অনেক প্রবলেম হয়ে যাবে। তার কারণ হচ্ছে তারা তাদের কর্মসংস্থান হারিয়ে ফেলবে। এছাড়াও বিভিন্ন পলিটিক্যাল বিষয় এখানে রয়েছে যেগুলি অনেক রকম গবেষণার মাধ্যমে বেরিয়ে এসেছে, যে কারণে সরকার এই বিষয়টির প্রতি খুব সহজেই দৃষ্টিপাত করতে পারছে না, বা দৃষ্টিপাত করলেও সমস্যার সমাধান খুব তাড়াতাড়ি করতে পারছেন না।
এরপরেও অনেক ধরনের স্টেপস সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে এবং এই সিচুয়েশনটা শুধু বাংলাদেশের জন্য না, যে কোনো ডেমোক্রেটিক রাষ্ট্রের জন্যই এটা অনেক বড় একটা চ্যালেঞ্জ। তাহলে বাংলাদেশে এই যানজট সমস্যা নিরসনের জন্য কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, যেগুলি আমরা এখন দেখতে পাচ্ছি, যেমন মেট্রো রেল প্রকল্প, এটি আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও আরও কিছু পদক্ষেপ আছে যেগুলো এখন পর্যন্ত ভিজিবল না, আমরা এগুলো সম্পর্কে জানতে পারছি না। তারপরেও সরকারের পক্ষ থেকে হয়তো কিছু চেষ্টা করা হচ্ছে এই যানজট সমস্যা নিরসনের জন্য। তারপরেও এই বিষয়টির প্রতি আরও অনেক বেশি মনোযোগ দেওয়া দরকার বলে আমার মনে হয়। সো আজকে আমরা যে বিষয়টি আলোকপাত করব বা যে টেক্সটটি পড়ব, এটি মাইকেল হবসের লেখা। মাইকেল হবস একজন মানবাধিকার কর্মী। তিনি বাংলাদেশে এসে এই যে ট্রাফিক কনজেশন বা ট্রাফিক জ্যাম, এটির ওপরে একটি গবেষণা চালান এবং এই গবেষণা থেকেই তিনি একটি প্রবন্ধ লেখেন, যে প্রবন্ধটির নাম হলো ওয়েলকাম টু দ্য ট্রাফিক ক্যাপিটাল অব দ্য ওয়ার্ল্ড। আজকে আমরা এই প্রবন্ধটি পড়ব। দ্য ট্রাফিক ক্যাপিটাল অব দ্য ওয়ার্ল্ড। I am in a tiny steel case attached to a motorcycle. আমি একটি মোটরসাইকেলে সংযুক্ত ছোট্ট একটি স্টিলের খাঁচায় বসে আছি। এখানে সিএনজিটাকে বলা হচ্ছে একটা ছোট মোটরসাইকেলের সাথে সংযুক্ত, এবং সিএনজিটাকে বলা হচ্ছে একটা স্টিলের খাঁচার মধ্যে বসে আছে। তাহলে এখানটায় হবস বলছেন তিনি একটি ছোট স্টিলের খাঁচায় বসে আছেন, যেটি কিনা একটি মোটরসাইকেলের সাথে সংযুক্ত, স্ট্যাটারিং থ্রো ট্রাফিক ইন ঢাকা, এবং যেটি থেমে 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 ঢাকা বাংলাদেশের রাস্তায় চলছে। এবং এই স্ট্যাটারিং কথাটার অর্থ হচ্ছে তোতলানো। আমরা বলি হ্যাভিং আ স্পিচ প্রবলেম, স্ট্যামারিং বা ব্যাবলিং। আসলে এইখানে তোতলানো অর্থে বা স্ট্যামারিং বা ব্যাবলিং অর্থে এই ওয়ার্ডটি ব্যবহৃত হয়নি। এখানে একজন কথা বলতে যে মানুষ ডিফিকাল্টিস ফেস করে, সেই মানুষের যেমন থেমে 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 অনেক কষ্ট করে কথা বলতে হয়, এইখানে এই অবস্থাটাকে, এই যে গাড়িটা থেমে থেমে হঠাৎ হঠাৎ আস্তে আস্তে চলছে এবং সামনের দিকে এগিয়ে যাচ্ছে, এই অবস্থাটাকে এই স্ট্যাটারিংয়ের সাথে তুলনা করা হয়েছে বা তোতলামির সাথে তুলনা করা হয়েছে। তার মানে এই যে মোটরসাইকেল বা সিএনজিটা চলতে যে সমস্যাটা ফেস করছে বা আস্তে আস্তে চলছে, এটি তিনি ওই সমস্যার সাথে তুলনা করেছেন, স্ট্যাটারিংয়ের সাথে। In the last 10 minutes, we have moved forward maybe 3 feet, inch by inch. মনে হয় গত 10 মিনিটে আমরা মাত্র 3 ফিট এগিয়ে গিয়েছি, ইঞ্চ বাই ইঞ্চ। The driver wrenching the wheel left and right, এবং ড্রাইভার এদিক ওদিকে মোচড় দিয়ে যেদিকে ফাঁকা জায়গা আছে সেদিকে গাড়িটাকে প্রবেশ করানোর চেষ্টা করছেন, ডানে বামে ঘুরিয়ে, হচ্ছে রেঞ্চিং, মোচড়ানো, রিগলিং আমরা বলি। তাহলে এই ড্রাইভার, যে হবসের সিএনজিটাকে চালাচ্ছিল, সেই ড্রাইভার খুব কষ্টে শিষ্টে যেদিকে যেদিকে একটু একটু জায়গা আছে ঘুরিয়ে মুচড়িয়ে ডানে বামে করে একটু একটু করে হয়তো 10 মিনিটে 3 ফিট সামনে যেতে পেরেছে। রিগলিং ডিপার ইনটু দ্য ওয়েটস বিটুইন ডেলিভারি ট্রাকস অ্যান্ড রিক্সা ও বাস। এবং এই রিগলিং বলতে বোঝানো হচ্ছে মোচড় দিয়ে প্রবেশ করানো, কোনোভাবে কষ্ট করে তাড়াহুড়ো করে মোচড় দিয়ে প্রবেশ করানো। তাহলে এই যে ড্রাইভার, তিনি খুব চেষ্টা করছেন ডানে বামে মোচড় দিয়ে ঘুরিয়ে ফিরিয়ে কোনোভাবে সিএনজিটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, এবং তিনি মুচড়িয়ে মুচড়িয়ে একটা ডেলিভারি ট্রাক এবং রিক্সার মাঝখানে প্রবেশ করানোর জায়গা পেয়েছিল। তাহলে এই জায়গাটাই এসে হবসের যে অভিজ্ঞতা হয়েছে বাংলাদেশে, সেই অভিজ্ঞতার কথাটাই এখানে তিনি লিখছেন।
এবং এই অভিজ্ঞতা দিয়েই আমরা অ্যাকচুয়ালি প্রতিদিন আমাদের দিন যাপন করছি। আমাদের অভিজ্ঞতাটাকে যদি আমরা এই টেক্সটের সাথে রিলেট করি তাহলে আমাদের বুঝতে অনেক বেশি সুবিধা হবে। Up ahead the traffic is jammed ahead so close together that pedestrians are climbing over trucks and through empty rickshaws to cross the street. এখানে বলা হচ্ছে দেখো, up ahead the traffic is jammed ahead so close together that pedestrians are climbing over pickup trucks and through empty rickshaws to cross the street. একবারে সামনে যানবাহন এতটাই ঠাসাঠাসি করে জটলা পাকিয়েছে যে এখানে এই যে পথচারীরা যে হাঁটবে এরকম জায়গাই নাই, একদম চাপিয়ে দিয়েছে। তাতে করে পথচারীদের পারাপার হতে অনেক সমস্যা হচ্ছে, যে কারণে তারা কি করছে, তারা পিকআপ, রিক্সা, ট্রাক এগুলোর ওপর দিয়ে লাফিয়ে যাওয়ার, ডিঙিয়ে যাওয়ার চেষ্টা করে যাচ্ছে। এবং এটা খুবই কমন বিষয়, তুমি নিজেও হয়তো দেখে থাকবে, যখন দেখবে যে রাস্তার আর ইঞ্চি পরিমাণ জায়গা নাই, যাওয়ার পার হওয়ার মতো জায়গা নাই, তখন মানুষ কিন্তু রিক্সার উপর দিয়ে উঠে চলে যায়। এখানে এই কথাটাই ন্যারেটর এখানে বলছেন যে এত যানবাহনগুলি এত ঠাসাঠাসি করে চাপিয়ে দেওয়া হয়েছে এবং এত বেশি ক্লোজ করে ফেলা হয়েছে যে মানুষের হাঁটার জায়গা পর্যন্ত নাই, যে কারণে মানুষ পিকআপ, ট্রাক এবং এই যে রিক্সা, খালি রিক্সা, এগুলো ডিঙিয়ে রাস্তাটাকে পারাপার হওয়ার চেষ্টা করছে। 2 rows to my left is an ambulance. এবং আমার বাম পাশের 2 সারি পরে কি দেখা যাচ্ছে, অ্যাম্বুলেন্স। এবং এই অ্যাম্বুলেন্সটায় কি হচ্ছে দেখো, 2 rows of my left is an ambulance. Blue light spinning uselessly. Spinning মানে হচ্ছে ঘোরা, useless হচ্ছে অকারণে। এবং আমার সিএনজিটার 2 রো পরে একটা অ্যাম্বুলেন্স দেখা যাচ্ছে এবং এখানে এই অ্যাম্বুলেন্সের মাথার মধ্যে এক ধরনের নীল রঙের বাতি অকারণে ঘুরে যাচ্ছে এবং শব্দ করে যাচ্ছে। This is what the streets here look like from 7 o'clock in the morning until 10 o'clock at night. এবং এই যে আমি এখন যে বর্ণনাটা দিলাম, ঠিক এটিই কিন্তু ঢাকা শহরের দৃশ্য। সকাল 7টা থেকে রাত 10টা পর্যন্ত এটিই এখানকার রাস্তাঘাটের চিত্র। If you are rich, you experience it from a car. If you are poor, you experience it from rickshaw bathing in the exhaust. আপনি যদি অবস্থা সম্পন্ন হন, তাহলে ধনী হন, তাহলে আপনি এই অভিজ্ঞতাটাকে পরিলক্ষ্য করবেন গাড়িতে বসে, এই অভিজ্ঞতাটা করবেন গাড়িতে বসে। কিন্তু আপনি যদি গরিব হন তাহলে এই সেম অভিজ্ঞতাটাই হবে রিকশার মধ্যে বসে এবং একরকম নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে। এক্সহস্ট বলতে বোঝানো হচ্ছে আসলে নিঃশেষ হয়ে যাওয়া, সমস্ত প্রাণ শক্তি শেষ হয়ে যাওয়া। তাহলে এই অবস্থাটাকে দেখতে দেখতে তোমার কি হয়ে যাবে, প্রাণ শক্তি শেষ হয়ে যাবে। তাহলে সকাল থেকে রাত পর্যন্ত এই অবস্থাটাই ঢাকার চিত্র। এবং কেউ যদি ধনী হয় তাহলে এই অবস্থাটাকে সে লক্ষ্য করবে গাড়িতে বসে, আর কেউ যদি গরিব মানুষ হয় তাহলে এই অবস্থাটাকে অভিজ্ঞতা করবে রিকশায় বসে এবং এখানে তার প্রাণ শক্তিটা প্রায় নিঃশেষ হয়ে যাবে। I am sitting in the back of a CNG and a 3-wheeled motorcycle shaped like a slice of pie and covered with scrap metal. আমি বসে আছি একটা সিএনজিতে এবং এই সিএনজিটা এক ধরনের 3 চাকায় চালিত মোটরসাইকেল এবং এটি একটি পাউরুটির মতো আকৃতির এবং এটা বানানো হয়েছে স্ক্র্যাপ মেটাল দিয়ে। স্ক্র্যাপ বলতে বোঝানো হচ্ছে টুকরো ছাঁচ, আ স্মল পিস অর অ্যামাউন্ট অফ সামথিং। তাহলে এখানে তিনি বলছেন আমি বসে আছি একটা সিএনজিতে তথা এক ধরনের এক টুকরা কেকের মতো আকৃতির একটি
যানে বসে আছে এবং জোড়া দেওয়া ধাতব আবরণে ঢাকা 3 চাকা বিশিষ্ট একটি মোটরসাইকেলের পিছনে। I am here working in a human right project. আমি এখানে কাজ করছি একটি মানবাধিকার প্রকল্পে। But whenever I ask people in Dhaka what they think international organizations should really be working on, they tell me about the traffic. কিন্তু যখনই আমি ঢাকার লোকজনকে জিজ্ঞাসা করি যে আন্তর্জাতিক সংস্থাগুলো আসলে কিসের উপর কাজ করা উচিত, তখন তারা যান চলাচলের কথা বলে। যদিও তিনি একজন মানবাধিকার কর্মী, তারপরেও তিনি অনেক মানুষকে যদি জিজ্ঞেস করেন যে আসলে এই যে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন বা আন্তর্জাতিক সংস্থা এগুলোর কি নিয়ে কাজ করা উচিত, তখন অধিকাংশ মানুষই উত্তর দিয়েছে যে আসলে এই যানজট নিয়ে বা যানবাহন নিয়ে কাজ করা উচিত। Alleviating the traffic congestion is one of the major development challenges of our time. যানজট দূর করা বা আমাদের সময়ের উন্নয়নের অনেক বড় একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তার মানে এখানে বলা হচ্ছে যানজট দূর করা এটি উন্নয়নের ক্ষেত্রে অনেক বড় একটা চ্যালেঞ্জ। Half of the world's population already lives in cities. এখানে বলা হচ্ছে পৃথিবীর অর্ধেক লোক সংখ্যা ইতিমধ্যে শহরাঞ্চলে বাস করে। And the United Nations estimates that the proportions will rise to nearly 70% by 2050. এবং জাতিসংঘ এর ধারণা যে 2050 সাল নাগাদ এই অনুপাত প্রায় 70% পর্যন্ত বৃদ্ধি পাবে। মানে বর্তমানে প্রায় মোট জনসংখ্যার অর্ধেক জনসংখ্যা শহরে বাস করে এবং 2050 সাল নাগাদ জাতিসংঘের ধারণা অনুযায়ী 70% মানুষই শহরে বাস করবে। Dhaka, the world's densest and fastest growing city, is a case study in how this problem got so bad and why it's so difficult to solve. কিভাবে বিশ্বের সবচাইতে ঘনবসতিপূর্ণ এবং দ্রুততম বর্ধিষ্ণু শহর ঢাকায় এই সমস্যা এতটা খারাপ হলো আর কেন এর সমাধান করা এত কঠিন, সেটাই এখন গবেষণার বিষয়বস্তু। দেখো এখানে বলা হচ্ছে ডেন্সেস্ট মানে হচ্ছে সবচাইতে ঘনত্বপূর্ণ। ঘনত্ব বলতে আমরা বুঝি যে মানুষ 1 কিলোমিটারে কত বেশি মানুষ বাস করে, এটাকে ঘনত্ব বলা হচ্ছে। এবং ফাস্টেস্ট গ্রোয়িং সিটি, এবং এখানে এত বেশি মানুষের কি হচ্ছে বসতি বৃদ্ধি পেয়ে যাচ্ছে, এটাকে বোঝানো হচ্ছে। ঢাকা's infrastructure doesn't match the scale of its population. ঢাকার যে অবকাঠামো, ইনফ্রাস্ট্রাকচার বলতে বোঝানো হচ্ছে অবকাঠামো, এর জনসংখ্যার মাত্রার সাথে সামঞ্জস্যপূর্ণ না, একদমই সামঞ্জস্যপূর্ণ না। এবং এখানে কি বলা হচ্ছে দেখো, জাস্ট 7% অফ দ্য সিটি ইজ কভার্ড বাই রোডস। শহরের রাস্তাঘাট মাত্র 7% রয়েছে, compared with around 25% of the Paris and Vienna. এখানে বলা হচ্ছে যেখানে প্যারিস এবং ভিয়েনাতে 25% রাস্তা রয়েছে, ঢাকা শহরে রয়েছে মাত্র 7%। So Dhaka also suffers from the absence of planned road network. এবং এই ঢাকার পরিকল্পিত সড়ক যোগাযোগের অনেক অভাব রয়েছে। There are 650 major intersections but only 60 traffic lights, many of which don't work. এবং এখানে কি বলা হচ্ছে দেখো, ইন্টারসেকশনস বলতে বোঝানো হচ্ছে যেখানে রাস্তাগুলি এক হয়ে যায়, এক জায়গায় এসে মিশে, আমরা বলি মোড়, ইন্টারসেকশনস মোড়। তাহলে এই যে শহরে প্রায় 650টি মোড় আছে অথচ ট্রাফিক লাইট আছে মাত্র 60টি, আর এর মধ্যে অনেকগুলি কাজ করে না। That means the police force isn't enforcing driving or parking rules. They are in the intersections directing traffic. এখানে বলা হচ্ছে যার অর্থ হলো পুলিশ বাহিনী ড্রাইভিং এবং পার্কিং আইন কার্যকর করছে না, তারা মোড়ে মোড়ে যান চলাচলের নির্দেশনা দিচ্ছে। তুমি একটু খেয়াল করলেই বুঝতে পারবে,
আসলে ট্রাফিক লাইট অনুসরণ করে কিন্তু এই যে যানবাহন এগুলি চলার কথা, কিন্তু তুমি নিজেই দেখতে পাবে যে ট্রাফিক পুলিশ যে সিগন্যাল দিচ্ছে সেই সিগন্যাল অনুযায়ী আসলে কিন্তু আমাদের যে যানবাহন এগুলি চলছে। এই কারণেই বলা হচ্ছে যে আসলে তারা ট্রাফিক আইনটাকে বাস্তবায়ন করছে না, বরঞ্চ তারা যান চলাচলের নির্দেশনা দিচ্ছে। এই কারণেই আসলে এই ট্রাফিক যে কনজেশন বা প্রবলেম, যানজট যে সমস্যা, এটি বেড়ে যাচ্ছে। Okay. The cost of Dhaka's traffic congestion is estimated at 3.8 billion a year, and that's just the delays and air pollution, not the less tangible losses in quality of life. তাহলে এখানে কি বলা হচ্ছে দেখো, এখানে বলা হচ্ছে ঢাকার যানজটের যে লোকসান বা ক্ষতি আনুমানিক 3.8 বিলিয়ন মার্কিন ডলার, এবং 3.8 বিলিয়ন মার্কিন ডলার এটা কিন্তু শুধুমাত্র বিলম্ব এবং বায়ু দূষণের হিসাব। আর এদিকে জীবনমানের স্বল্প উপলব্ধি, এই ক্ষতিগুলোর কিন্তু কোনো হিসাব নেই। আচ্ছা, দেখো এখানটাতে আরো কি বলা হচ্ছে। Paradoxically, the poor infrastructure is one of the reasons why the city is growing so fast. এই যে দুর্বুদ্ধভাবে আমরা যদি বলি, দুর্বল অবকাঠামোই এই নগরের এত দ্রুত বেড়ে ওঠার একটি অন্যতম কারণ। দুর্বল অবকাঠামোই এই নগরের এত দ্রুত বেড়ে ওঠার একটি অন্যতম কারণ। দেখো কি বলা হচ্ছে, উইদাউট রোডস অর ট্রেনস টু whisk them to the suburbs, Dhaka residents have no choice but to crowd into the middle, set up slums between high rises, and walk to work. উপশহরগুলো থেকে যাওয়া আসার রাস্তাঘাট এবং ট্রেন না থাকায় ঢাকার বাসিন্দাদের শহরের মধ্যেই ভিড় করা, উঁচু ভবনগুলোর মাঝখানে বস্তি গড়ে তোলা এবং পায়ে হেঁটে কাজে যাওয়া ছাড়া আর কোনো পথ থাকে না। মানে এখানে বলা হচ্ছে এই যে যেহেতু পরিকল্পিতভাবে শহরগুলি গড়ে ওঠে না, কাজে এই উপশহরগুলো থেকে যাওয়া আসার যে রাস্তাঘাট এবং ট্রেনও না থাকার কারণে বাসিন্দাদের শহরের মধ্যেই ভিড় করতে হচ্ছে এবং উঁচু ভবনগুলোর মাঝখানে বস্তি গড়ে তুলে ফেলছে, এবং তারা পায়ে হেঁটে কাজে যাওয়ার চিন্তা ছাড়া আর কোনো উপায়ই চিন্তা করার মতো থাকে না। ওকে, দেন দেয়ার আর দ্য ইউজার্স অফ দ্য রোডস। তাহলে এখন আসা যাক রাস্তা ব্যবহারকারীদের কথায়। Besides pedestrians, the narrow lanes are shared by bicycles, rickshaws, scooters, motorcycles, CNGs, buses and cars. এখানে অপ্রশস্ত রাস্তাঘাটে শুধুমাত্র পথচারীরা ছাড়াও আর কি কি চলে? মোটরসাইকেল চলে, রিক্সা চলে, স্কুটার, মোটরসাইকেল, সিএনজি, বাস, গাড়ি এগুলিও চলে। এসব যানবাহন ভিন্ন ভিন্ন পরিমাণ জায়গা দখল করে। দেখো এখানে কি বলা আছে, all these modes take up a different amount of space and have different top speed, এবং তাদের আলাদা আলাদা রকম স্পিড রয়েছে। ওকে, বলা হচ্ছে এখানে এসব যানবাহন ভিন্ন ভিন্ন পরিমাণ জায়গা দখল করে এবং সর্বোচ্চ গতিও ভিন্ন হয়। ওকে ওকে and have different top speeds. Most people you talk in Bangladesh blame the traffic jams on the rickshaws. There are too many of them, they say, and they drive so slowly that they trap the cars, buses and CNGs behind them. বাংলাদেশের মানুষের সাথে কথা বললে অধিকাংশই যানজটের জন্য রিকশাকে দোষারোপ করে। লোকে বলে যে এগুলো সংখ্যায় অনেক এবং এগুলো এত ধীরে চলে যে এরা এদের পেছনে গাড়ি, বাস ও সিএনজিগুলোকে আটকে দেয়। The government is under pressure to designate some lanes and cars only, to build wider roads and overpasses to take the slow traffic out from the front of the fast. কিছু সড়ককে শুধু গাড়ির জন্য আলাদা করতে
প্রশস্ত সড়ক এবং ওভারপাস নির্মাণ করতে ও সড়কে দ্রুত গতির যানবাহনের সামনে থেকে ধীরগতির যানবাহন সরিয়ে উঠিয়ে নিতে সরকারের উপর চাপ দেওয়া হচ্ছে। তাহলে এই যে কিছু প্রেশার তো গভর্নমেন্টের উপর দেওয়া হচ্ছে, এখানে বলা হচ্ছে কিছু লেন তৈরি করা, কিছু গাড়ি উঠিয়ে নেওয়া বা কিছু রাস্তাকে প্রশস্ত করা, ওভারপাস নির্মাণ করা, এই ধরনের কিছু প্রকল্প নেওয়ার জন্য সরকারকে একটু প্রেশারাইজ করা হচ্ছে। সো ডিয়ার স্টুডেন্টস, তাহলে এখানটাতে এসে আমরা কয়েকটি ওয়ার্ড মিনিং শিখে ফেলি। দেখো, রেঞ্চ আগেই বলে দিয়েছি। স্ট্যাটারিং মানে হচ্ছে তোতলামি করা, হ্যাভিং আ স্পিচ প্রবলেম, স্টেমারিং অর ব্যাবলিং। রেঞ্চ মানে হচ্ছে মচকানো, মোচড়ানো, আমরা বলি রিগলিং। রিগল মানে রিডস, মচকানো, ওকে। আর রিগল মানে হচ্ছে জোর করে প্রবেশ করানো। স্ক্র্যাপ, আ স্মল পিস অর অ্যামাউন্ট অফ সামথিং, ছোট ছাঁচ বা টুকরা। এলিভেট, রিমুভ অর ডিলেট, দূর করা। ডেন্সেস্ট মানে ডেন্স, ঘনত্ব। ইন্টারসেকশনস, ইনসিশন মানে হচ্ছে, ইন্টারসেকশন বলতে বোঝানো হচ্ছে মোড়গুলি। ওকে, so dear boys, so now this is a task for you. Write down the summary of this text. তোমাকে কিছু ইনস্ট্রাকশন দিয়ে দিই সামারি লেখার ক্ষেত্রে। সামারি লেখার ক্ষেত্রে তোমার প্রথমত সামারিটা হবে 1/3 অফ দ্য টেক্সট। একটি টেক্সটের 3 ভাগের 1 ভাগ তোমাকে লিখতে হবে এবং এখানটায় লেখার সময় তোমাকে 3rd person narrative স্টাইলে লিখতে হবে। কখনোই তুমি আই, ইউ এই টাইপের কথাগুলি ইউজ করতে পারবে না। ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন রিলেটেড কোনো ওয়ার্ড তুমি ইউজ করতে পারবে না। 3rd person narrative স্টাইলে তোমাকে লিখতে হবে। দ্য টেক্সট ডিলস উইথ, এভাবে শুরু করো। দ্য টেক্সট ইজ অ্যাবাউট, এভাবে শুরু করো। এটা ভালো। So dear boys, that's the end of today's lesson. Take care. যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই নক করবে, অবশ্যই জিজ্ঞেস করবে। ভালো থাকবে, ভালো পড়াশোনা করবে। Thanks to you all.